সেল ফরম্যাটিং অ্যান্ড হাইপারলিঙ্ক এডিট ক্লাস 4। এই ক্লাসে আমরা শিখব একটি এক্সেল শিটে কিভাবে সেল ফরম্যাটিং এবং হাইপারলিঙ্ক অ্যাড করে এডিট করতে হয়। সেল ফরমেশন জানার জন্য আমাদের প্রথমে যে বিষয়টি জানতে হবে তা হলো সেল কি। আমরা জানি মাইক্রোসফট এক্সেলের শিটে রো এবং কলাম দুটি জিনিস দুই ভাগে বিভক্ত থাকে। এই রো এবং কলামের যে ইন্টারসেকশন বা কমন স্পেস থাকে এটি হচ্ছে একটি সেল। এই সেলের মধ্যে ডেটা অ্যাড করা হয়, যোগ করা হয়, বিয়োগ করা হয় এবং কয়েকটি সেল নিয়ে কয়েকটি ইনফরমেশন গঠিত হয়। একটি সেলের মধ্যেও ইনফরমেশন গঠন করা যায়, কয়েকটি সেল মিলেও একটি সেল গঠন করা যায়। যেমন এই কয়েকটি সেল মিলে মার্জ করে বড় একটি সেল তৈরি করতে পারবো, সেল এডিট করতে পারবো, যোগ বিয়োগও করতে পারবো। সেল কিভাবে ফরমেশন করা হয় বা এডিট করতে হয় এখন তা সম্পর্কে আলোচনা করব। এখন সেল রিসাইজ করার জন্য আমরা দুইভাবে স্পেস বাড়াতে পারবো, কলাম সাইজ বাড়ানোর মাধ্যমে এবং রো সাইজ বাড়ানোর মাধ্যমে। সাধারণত কলাম সাইজ বাড়ানোর মাধ্যমে সেল রিসাইজ করা যায়। যেমন যে কোনো সেলে ক্লিক করার পর ওই কলামের ডান পাশে বা বাম পাশের কর্নারে প্লাস চিহ্ন আসার পর মাউসের লেফট বাটন ক্লিক করে যত ডান দিকে ড্র্যাগ করতে থাকব তত সেল সাইজটি বড় হবে। আমরা দেখতে পাচ্ছি সেল সাইজ বড় হচ্ছে, সাথে সাথে কত পিক্সেল বড় হচ্ছে সেটাও শো করছে। আমাদের প্রয়োজন অনুসারে বড় ছোট করে নিব। যেমন কলামের সাইজ বড় করলাম, একই সাথে সেলের সাইজও বড় হয়ে গেল। আবার সেলের কর্নার থেকে যদি ড্র্যাগ করে ডান পাশে নিয়ে আসি তাহলে সেল ছোট হয়ে যাবে, আবার বাম পাশে ড্র্যাগ করলে সেল বড় হয়ে যাবে। দেখা গেল যে এই সেলটা বড় হয়ে গেছে, আবার পাশের সেলটা ছোট হয়ে গেছে। আবার যদি এইভাবে ড্র্যাগ করি তাহলে এই পাশে নিয়ে আসি, আসলে এই পাশে যখন টানবো তখন এই পাশের সেলগুলোর উপর কোনো ইফেক্ট পড়বে না। কিন্তু আমি যখন ডান পাশ থেকে টেনে নিয়ে এসে বাম পাশে নিয়ে গেলাম তখন এই সেলগুলোর উপর ইফেক্ট পড়ছে। আসলে এই পাশে কলামের উপরের যে ডান পাশের অপশনগুলো দিয়ে কলামের সাইজ ছোট বড় করা হয় ম্যানুয়ালি। আবার রোয়ের একইভাবে নিচের অপশনে গিয়ে টেনে নিয়ে সেল বড় হয়ে যাবে এবং ছোট করাও সম্ভব হয়। এই হচ্ছে ম্যানুয়ালি সেল রিসাইজ করা। আমরা যখন কোনো ইনফরমেশন অ্যাড করব, যেমন টেক্সট ইনপুট দিলাম ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা অ্যাড করলাম। দেখা যাচ্ছে যে লেখাটি সেলের থেকে বড় হয়ে গেছে, বা আমি যখন পাশের সেলে লেখা লিখছি টেক্সট তখন ওই লেখাটি দেখা যাচ্ছে না। আসলে ভয় পাওয়ার কিছু নেই, লেখা দেখা যাচ্ছে না তার মানে এই না যে লেখাটি এখানে নেই। লেখাটি এখানেই আছে, শুধুমাত্র সেলের সাইজের জন্য লেখাটি দেখা যাচ্ছে না। এই সেলের কারণে যদি এমন হয়ে সেলের সাইজ রিসাইজ করতে হয় তাহলে খুব সহজেই আমরা যেটি করতে পারি, সেলের উপরের এই অপশনে ডাবল ক্লিক করি, তাহলে লেখার জন্য প্রয়োজনীয় সাইজ তৈরি হয়ে যাবে। যেমন এখানে আমরা লিখছি টেক্সট, লেখার পর এখানে অনেক স্পেস বাকি রয়েছে। এখন যদি উপরে গিয়ে ডাবল ক্লিক করি তাহলে লেখার জন্য যতটুকু স্পেস দরকার ততটুকু নিয়ে নিবে। এখানে বেশি দরকার ছিল, সেল নিজে নিজে বেশি নিয়ে নিয়েছে, আর এখানে কম দরকার ছিল তাই ছোট করে নিয়েছে। এভাবে সেল রিসাইজ করা যায়।
আমি আরেকবার দেখাই। এখানে লিখলাম দিস বিলংস টু সেল। লেখাটি আসলে অনেক বড়, যার জন্য সেলের বাহিরে চলে গেছে। একই সাথে পাশের সেলে আরেকটি ইনফরমেশন লিখলাম। লেখার পর এইবার দেখছি যে আসলে এই লেখাটি আমি দেখতে পাচ্ছি না। তাহলে এখানে নিয়ে যদি ডাবল ক্লিক করি তাহলে এই লেখার জন্য যতটুকু জায়গা দরকার সেটা এই সেল নিয়ে নিবে। আবার একই সাথে এই সংখ্যাটির সেলে অনেক স্পেস আছে। এখন যদি উপরে ডাবল ক্লিক করি তাহলে সেল তার স্পেস ছোট করে নিয়েছে। এখানে ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না। আবার ম্যানুয়ালি জায়গা বাড়িয়ে নিতে পারি দেখার সৌন্দর্যের জন্য। আবার কাজের সুবিধার জন্য কমিয়েও নিতে পারি। এই হচ্ছে খুব সহজে টেক্সট রিসাইজ করা। আবার অনেকগুলো সেলের জন্য টেক্সট রিসাইজ করে নিতে পারি। লেখা আছে সেলগুলো একটু এলোমেলো করে নিলাম এবং সেলগুলো মার্ক করে উপরের কোনো এক জায়গায় যদি সিলেক্ট করি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটার জন্য যেখানে যতটুকু সেল দরকার ততটুকু রিসাইজ করছে এবং প্রয়োজন অনুসারে নিয়ে নিবে। তারপর হচ্ছে ফন্ট সাইজ। আমি লেখার যে স্টাইল, ফন্টের যে সাইজ তা এই ইনক্রিজ ফন্ট সাইজ অপশনে গিয়ে ক্লিক করলে আস্তে আস্তে বড় হবে। আবার পাশের ডিক্রিজ ফন্ট সাইজ অপশনে গিয়ে ক্লিক করলে আস্তে আস্তে ছোট হয়ে যাবে ফন্ট সাইজ। এভাবে ম্যানুয়ালি একটা স্টেপ করে করে ফন্ট সাইজ বড় ছোট করতে পারি। একইভাবে ফন্ট সাইজ অপশনে ডিফল্ট দেওয়া আছে ৮ থেকে ৭২ পর্যন্ত। সাধারণত ১২ থেকে ১৪ পর্যন্ত নিয়ে কাজ করা হয়। ফন্ট সাইজ অপশন থেকে ইচ্ছামতো বড় ছোট করে নিতে পারবো টেক্সট সাইজ। আমরা পরবর্তীতে দেখব কখন ছোট বড় করার প্রয়োজন হয়। এই ছিল ফন্ট সাইজ। এখন হচ্ছে বোল্ড। যদি সেলের মধ্যে লেখাকে বোল্ড অক্ষরে লিখতে হয় তাহলে খুব সহজে এই বোল্ড আইকনে ক্লিক করলে বোল্ড লেখা হয়ে যাবে। অথবা আমরা যদি Ctrl+V প্রেস করি তাহলেও কিন্তু লেখাটি বোল্ড হয়ে যাবে এবং পুনরায় প্রেস করলে আনবোল্ড হবে। এরপর হচ্ছে ইতালিক ফন্ট। টেক্সট সিলেক্ট করে যদি Ctrl+I প্রেস করি তাহলে লেখাটি ইতালিক হয়ে গেল। আবার যদি Ctrl+I প্রেস করি লেখাটি নরমাল হয়ে গেল। এবার টেক্সট সিলেক্ট করার পর যদি Ctrl+U প্রেস করি তাহলে লেখার নিচে লাইন চলে আসছে। মাঝে মধ্যে আইডেন্টিফাই করার জন্য লেখার নিচে লাইন দিতে হয়, তাহলে খুব সহজেই বোঝা যায়। Ctrl+U প্রেস করি তাহলে লেখার নিচে লাইন চলে আসছে। আবার Ctrl+U প্রেস করি তাহলে লেখার নিচে লাইন চলে যাবে। এবার হচ্ছে বর্ডার। ফন্ট সেকশনের বর্ডার অপশন রয়েছে। কোনো লেখার বর্ডার দেওয়ার জন্য এই অপশন ব্যবহার করা হয়। কতভাবে বর্ডার দিতে পারি তার অপশন এখানে আছে। শুধু নিচের অংশে বর্ডার দিতে পারি তাহলে বটম বর্ডার ক্লিক করলে আন্ডারলাইনের মতো বর্ডার দেখাবে। এভাবে আমরা টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার আরও অনেকভাবে বর্ডার দিতে পারবো।
যেমন এই সেলগুলো আমি সিলেক্ট করলাম, বটম বর্ডার ক্লিক করলাম, তাহলে যে সেলগুলো সিলেক্ট করেছি তার নিচের অংশে বর্ডার হয়ে গেছে। আবার এই সেলগুলো সিলেক্ট করার পর লেফট বর্ডার ক্লিক করি, তাহলে সিলেকশন যে করেছিলাম তাদের মধ্যে বর্ডার চলে আসছে। আবার এখান থেকে সেল সিলেক্ট করার পর রাইট বর্ডার ক্লিক করি, তাহলে সিলেকশনের মধ্যে রাইট বর্ডার চলে আসছে। তারপর হচ্ছে নো বর্ডার। সেল সিলেক্ট করার পর নো বর্ডার ক্লিক করি, তাহলে সিলেকশন করা সেলের মধ্যে আর কোনো বর্ডার থাকবে না। আবার সিলেক্ট করার পর যদি অল বর্ডার ক্লিক করি, তাহলে সিলেকশন করা সেলে আলাদা আলাদা সেলগুলো বর্ডার তৈরি হয়ে গিয়েছে। এভাবে বর্ডার নিয়ে কাজ করতে পারবো। এখন আউটসাইড বর্ডার। সেল সিলেক্ট করার পর আউটসাইড বর্ডার ক্লিক করি, তাহলে সেলের আউটসাইড অংশে বর্ডার হবে, কিন্তু ভেতরের অংশে কোনো বর্ডার থাকবে না। আবার এই সেলগুলো সিলেক্ট করার পর থিক বক্স বর্ডার ক্লিক করি, তাহলে খুব মোটা বোল্ড আকারে বর্ডার তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছি অনেক মোটা আকারের বর্ডার তৈরি হয়েছে। সেলের বর্ডার ডিলিট করে দিলাম এবং সেল সিলেক্ট করে বটম ডাবল বর্ডার ক্লিক করি, তাহলে সিলেকশন করা সেলের নিচে ডাবল বর্ডার তৈরি হবে। আমার এই লেখার নিচে ডাবল বর্ডার দরকার, তাহলে বর্ডার অপশনে গিয়ে বটম ডাবল বর্ডার ক্লিক করলেই ডাবল বর্ডার চলে আসবে। এখানে আরও বিভিন্ন ধরনের বর্ডার রয়েছে। আমাদের নিজেদের মতো করে বর্ডার তৈরির জন্য ড্র বর্ডার অপশন আছে এবং নিজেদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজও করতে পারবো। এখন সবগুলোকে নো বর্ডার করে দিলাম এবং সিলেকশন এরিয়ার সব ডিলিট করে দেওয়ার জন্য কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। বর্ডারের পর এখন দেখব ব্যাকগ্রাউন্ড কালার। সেলের ব্যাকগ্রাউন্ড কালার ইচ্ছা করলে পরিবর্তন করতে পারি, আবার প্রয়োজন অনুসারে কালার ডিলিট করতে পারি। যেমন এই সেলের ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এটি হচ্ছে অপশন। এখান থেকে সেলের কালার পছন্দ মতো সিলেক্ট করা যাবে, যেমন ব্লু, তারপর পার্পল। এই সেলের জন্য অন্য কালার, অথবা সিলেকশন এরিয়ার জন্য কাস্টমাইজ করে নিতে পারি। তার জন্য মোর কালার ক্লিক করলে বিভিন্ন কালার অপশন থেকে স্ট্যান্ডার্ড কালার দেওয়া আছে, এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, অথবা কাস্টমাইজ কালার প্লেট থেকেও কালার সিলেক্ট করে নিতে পারি। যখন মাউস কোনো কালারের উপর রাখছি, নিউ অপশনে সে কালার শো করছে এবং এখানে কালার নাম্বার রেড, গ্রিন ও ব্লু শো করছে। এখান থেকে কালার ডার্ক বা লাইট করে নিতে পারি। একটা সিলেক্ট করে ওকে দেওয়ার পর সিলেকশন সেলে কালার হয়ে গেছে। এখানে 3টি সেলের আলাদা কালার ছিল, কিন্তু আমরা সিলেকশনের মাধ্যমে এক কালার করে নিলাম। এবং অল বর্ডার করে নিলাম। এখানে 3টি সেলের বর্ডার হয়ে গেছে। এখানে লিখলাম বাংলা, ইংলিশ, ম্যাথ।
এখন আমরা সেল সিলেক্ট করলাম। তার জন্য লেফট বাটন ক্লিক করে যতটুকু এরিয়া সিলেক্ট করতে চাই সে পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে যাব। সিলেক্ট করার পর আমরা অল বর্ডার করে দিলাম। এই সেলের কালারগুলো পছন্দমতো পরিবর্তন করতে পারি। সবগুলো একসাথে কালার দিতে পারি, আবার একটা একটা করেও কালার দিতে পারি। এখন দেখব কিভাবে টেক্সট কালার দিতে হয়। আমরা এর আগে সেলের কালার দিয়েছি, এখন আমরা টেক্সট কালার দিব। তার জন্য প্রথমে টেক্সট সিলেক্ট করতে হবে এবং উপর থেকে ফন্ট কালার অপশনে ক্লিক করলে বিভিন্ন কালার থেকে হলুদ কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করা টেক্সট হলুদ হয়ে গিয়েছে। এখন দিলাম পার্পল কালার, সেটা ব্যাকগ্রাউন্ডের সাথে ভালো যাচ্ছে না। এরপর আমরা সাদা কালার সিলেক্ট করলাম। এখানে মূলত নিজের প্রয়োজন অনুসারে ফন্ট কালার পরিবর্তন করতে পারবো। আবার ইংলিশ সিলেক্ট করে বিভিন্ন কালার দিতে পারবো। মোর কালার থেকে স্ট্যান্ডার্ড কালার দেওয়া আছে, এখান থেকে সিলেক্ট করে নিতে পারি, অথবা কাস্টমাইজ কালার প্লেট থেকেও কালার সিলেক্ট করে নিতে পারি। আমরা শুধুমাত্র যে ফন্ট কালার পরিবর্তন করতে পারবো তা নয়, চাইলে ফন্ট স্টাইলও পরিবর্তন করতে পারবো। তার জন্য উপরের ফন্ট অপশনে ক্লিক করলে ডিফল্ট অনেক ধরনের স্টাইল আমরা দেখতে পাবো। সেখান থেকেও সিলেক্ট করতে পারবো। আমরা তিনটি টেক্সটের জন্য পছন্দ অনুসারে যে কোনো 3 রকমের ফন্ট স্টাইল সিলেক্ট করে নিলাম। এখানে অনেকগুলো ফন্ট স্টাইল আছে, যেটা ইচ্ছা ব্যবহার করা যাবে। এখন দেখব সেল কিভাবে মুভ করাতে হয়। প্রথমে সেলগুলো সিলেক্ট অবস্থায় থাকতে হবে। তারপর মাউস পয়েন্ট বর্ডারে আনার পর পয়েন্টার চারদিকে তীর চিহ্নে পরিবর্তন হয়ে যাবে। তখন মাউসের লেফট বাটন ক্লিক করে উপরে নিচে ডানে বামে সেলগুলো মুভ করতে পারি। যেমন এখানে মুভ করলাম, আবার সেলগুলো সিলেক্ট করে একই মেথডে এখানে মুভ করে নিয়ে আসলাম। এখানে সেলগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাতে পারি। আবার সিলেক্ট করার পর কিভাবে সেল কপি করতে পারি, মাউস পয়েন্ট বর্ডারে আনার পর পয়েন্টার ডিরেক্টর চিহ্নে পরিবর্তন হয়ে যাবে। তখন নিচের দিকে নিয়ে আসলে উপরের অংশ কপি হয়ে নিচে চলে আসবে। আমরা যতবার এই মেথড ব্যবহার করব ততবারই উপরের অংশে কপি হতে থাকবে। এখন আন্ডু করে আগের অবস্থায় ফিরে গেলাম। Ctrl+Z প্রেস করলে আন্ডু হয়ে যায়, আবার Ctrl+Y প্রেস করলে রিডু হয়ে যায়। এই ছিল আমার সেল ফরম্যাটিং সম্পর্কে আলোচনা।
আর সেল ফরম্যাট জানার জন্য এক সেল থেকে আরেক সেলে মুভ করার জন্য যেটা জানতে পারি, কিবোর্ডের অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারি। উপরের অ্যারো চিহ্ন ক্লিক করলে উপরের দিকে মুভ হবে, নিচের অ্যারো চিহ্ন ব্যবহার করলে নিচের দিকে মুভ হবে। বামের অ্যারো চিহ্ন ব্যবহার করলে বাম দিকে যায় এবং ডানের অ্যারো চিহ্ন ব্যবহার করলে ডান দিকে মুভ হবে। এখন আমরা জানব হাইপারলিংক সম্পর্কে। হাইপারলিংক সম্পর্কে জানার আগে জানতে হবে হাইপারলিংক কি। হাইপারলিংক হচ্ছে কোনো ইনফরমেশনের পেছনে লুকিয়ে রাখা বৃহৎ ইনফরমেশন। যেমন ওয়ার্কশিট এর পেছনে কোনো ইনফরমেশন বা ওয়েব ডাটা ইনপুট দিয়ে রাখতে পারি, যেখান থেকে আমরা জানতে পারব পেছনের ইনফরমেশনটা কি বা বড় ইনফরমেশনটা কি। এবার কিভাবে হাইপারলিংক অ্যাড করতে হয় তা দেখব। হাইপারলিংক অ্যাড করা অনেক সহজ। টেক্সট সিলেক্ট করে ইনসার্ট বারের লিংক সেকশন থেকে হাইপারলিংক অপশন ক্লিক করলাম। ক্লিক করার পর একটি ইনসার্ট হাইপারলিংক ডায়লগ বক্স এসেছে, যেখান থেকে হাইপারলিংক অ্যাড করতে পারি, অথবা টেক্সট সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অপশনের নিচ থেকে হাইপারলিংক ক্লিক করার পর ইনসার্ট হাইপারলিংক ডায়লগ বক্স এসেছে, যেখান থেকে জানতে পারবো কোথায় কিভাবে হাইপারলিংক অ্যাড করতে পারবো। কারেন্ট ফোল্ডার, যার মাধ্যমে আমাদের এই ফাইলটি যে ফোল্ডারে আছে সে ফোল্ডারের ইনফরমেশন অ্যাড করতে পারবো। যেমন আমার টেক্সটের সাথে এই হাইপারলিংক ফোল্ডারটি অ্যাড করলাম এবং ওকে দিলাম, ফোল্ডারটি অ্যাড হয়ে গিয়েছে। এখন টেক্সটের উপর ক্লিক করলে ফোল্ডারটি ওপেন হয়ে গেল। এইভাবে হাইপারলিংক অ্যাড করে রিমুভ বা ডিলিটও করতে পারবো। এডিট করে যে কোনো ব্রাউজ পেজ অ্যাড করতে পারি, যেমন টেক্সটের সাথে google.com অথবা যে কোনো প্রপার ইনফরমেশন অ্যাড করলে সরাসরি টেক্সটের সাথে অ্যাড হয়ে যাবে। এখন যদি টেক্সটের উপর ক্লিক করি তাহলে ওয়েব পেজ ওপেন হয়ে যাবে, কিন্তু তার জন্য অবশ্যই প্রপার ওয়েব অ্যাড্রেস দিতে হবে। একইভাবে শুধু ওয়েব পেজ বা ফোল্ডার না, ডকুমেন্টের একই শীটেরও ইনফরমেশন অ্যাড করতে পারি। যেমন আমার ফাইলের একটা পেজ আছে এক্সারসাইজ, এই পেজটিও টেক্সটের সাথে অ্যাড করতে পারি। অ্যাড করার পর যদি টেক্সটের উপর ক্লিক করি তাহলে এক্সারসাইজ পেজটি ওপেন হয়ে গেছে। এভাবে টেক্সটের উপর ডিভাইস থেকে হোক, ওয়েব পেজ থেকে হোক বা একই ডকুমেন্টের অন্য পেজ হোক, হাইপারলিংক করতে পারবো। ওপেন হাইপারলিংক ক্লিক করে লিংক করাটা ওপেন করতে পারি। আবার হাইপারলিংক অ্যাড করার পর হাইপারলিংক রিমুভ করতে পারবো। রিমুভ করার জন্য নিচের অপশন থেকে রিমুভ হাইপারলিংকে ক্লিক করলে হয়ে যাবে। আবার একই মেথডে হাইপারলিংক ওপেন করে কোন হাইপারলিংক দিতে চাচ্ছি, এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ দিতে গেলে কারেন্ট ফোল্ডার হচ্ছে ফাইলের জন্য, যে ফোল্ডার দিতে চাচ্ছি তা সিলেক্ট করে দিতে পারবো।
ব্রাউজড পেজেস হচ্ছে ওয়েব অ্যাড্রেস অ্যাড করার জন্য। এখানে ওয়েব অ্যাড্রেস দিয়ে দিতে পারবো। একই ডকুমেন্টে হাইপারলিংক করার জন্য প্লেস ইন দিস ডকুমেন্ট। তারপর নতুন ডকুমেন্ট তৈরি করে হাইপারলিংক করার জন্য ক্রিয়েট নিউ ডকুমেন্ট অপশন এবং ইমেল অ্যাড্রেসের মাধ্যমে হাইপারলিংক অ্যাড করতে পারি। আমরা হাইপারলিংক নামক ফোল্ডারকে টেক্সটের সাথে হাইপারলিংক করলাম। তারপর টেক্সটের উপর ক্লিক করলে সরাসরি ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। এভাবে আমরা হাইপারলিংক অ্যাড অ্যান্ড রিমুভ করতে পারবো।